হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। পুরো পৃথিবী যেন থমকে গেল আমার। আর কত? শেষে কিনা আরও একটা নিকৃষ্ট লোকের হাতে পড়েছিলাম আমি। শুধু তাই নয়, আরও এক কঠিন সত্যের মুখোমুখিও যে হলাম। হায় পৃথিবী, হায় জীবন, এরই নাম জীবন। নিথর হয়ে দাঁড়িয়েছিলাম আমি। জিসানের বলা কথাগুলো আমার ভিতরটা দুমড়ে মুচড়ে দিয়েছিল। সে সময় আমাকে একদম ভেঙে গুড়িয়ে দিয়েছিল, কিন্তু হ্যাভেনকে করে তুলেছিল ভয়ঙ্কর এক হিংস্র মানব। ওর সে ভয়ানক রূপ দেখে আমি আরও স্তব্ধ হয়ে যাই। কয়েকজন মিলে জিসানকে মাটিতে ফেলে দেয়। হ্যাভেন ক্ষিপ্ত হয়ে একের পর এক আঘাত করতে থাকে ওকে। আহত গলায় জিসান বলে ওঠে, বাঁচতে পারবি না কেউই। অনেক বড় দাম দিতে হবে তোদের, তোদের মৃত্যু হবে খুবই নৃশংস। কথা শেষ করতে না করতেই হ্যাভেন উচ্চস্বরে হেসে ওঠে। ওর জননেন্দ্রিয়তে একের পর এক আঘাত করতে থাকে আর বলে, তার পূর্বেই খুবই নৃশংস ঘটনা ঘটবে তোর সাথে, কিন্তু এ ঘটনা কারো সম্মুখে উচ্চারণও করতে পারবি না। দিন পেরিয়ে তোর রাত চলে এসেছে জিসান, আর আমার এসেছে রাত পেরিয়ে দিন। এমপির ছেলে হয়ে এমন জঘন্য কাজ কি করে করতে পারলি তুই? ঘরে বউ রেখে অন্যের বউয়ের দিকে নজর দিস? আজকে এখানে যা ঘটবে তা যদি প্রকাশিত হয় তাহলে মনে রাখিস তোদের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে এখানেই। সেই সাথে তোর অবৈধ সম্পর্কের বৈধতা তকমা দেওয়া সম্পর্কেরও বিনাশ হবে। জিসান আর্তনাদ করতে থাকে। হ্যাভেন তাচ্ছিলের হাসি দিয়ে বলে, তোর মতো বেইমানের বাচ্চাকে একবারে শেষ না করে ধীরে ধীরে শেষ করা উচিত। আজকের পর তোকে দিয়ে তোর বউয়ের সব মিটলেও দৈহিক চাহিদা কোনোদিন মিটবে না। দিনের পর দিন তোর বউয়ের চোখে স্পষ্ট দেখতে পারবি তোর অক্ষমতা। বলেই পাশের ছেলেদের দিকে তাকালো। ওদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে রড এগিয়ে দিল। হ্যাভেন হো হো করে হাসতে হাসতে জিসানের জননেন্দ্রিয়তে রড দিয়ে আঘাত করল। সাথে সাথে ভয়ানকভাবে ছটফট আর আর্তচিৎকার করতে শুরু করল জিসান। পুরো রুমে বিদঘুটে অন্ধকার ছিল। দুর্বল শরীর নিয়ে উঠে বসি আমি। হাত দিয়ে আশেপাশে স্পর্শ করতেই বুঝি মেঝেতে শুয়েছিলাম। মাথা চেপে ধরে মনে করতে থাকি সবটা। হ্যাঁ, সেই নির্মম দৃশ্যটা দেখামাই সেন্স হারিয়ে ফেলি আমি। সেন্স ফিরতেই নিজেকে আবিষ্কার করি চারিদিকে বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন একটি রুমে। ভয়ে হাত পা কাঁপতে থাকে, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে থাকে। বসা থেকে উঠে দু হাত সামনে রেখে অন্ধের মতো দরজা খুঁজতে থাকি। অল্প আওয়াজে বলতে থাকি, কেউ আছো? এগুতে এগুতে দেয়ালে দুহাত আটকে যায়। বুঝতে পারি ওদিকটায় দরজা নেই। আবারও দরজা খুঁজতে থাকি। সে সময় পুরো রুমে আলোর ঝলকানি দেয়। চমকে গিয়ে রুমে নজর বুলাতেই দেখতে পাই হ্যাভেন এক হাঁটু ভাঁজ করে তার উপর এক হাত রেখে আরেক হাঁটু মেঝেতে মেলে দিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। ওনার ঠিক পাশেই সেই রডটা রাখা। যা দেখে ভয়ে আমার শরীর অসাড় হয়ে গেল। ভয়ে ভয়ে পুরো রুম দেখে দরজা দেখেই পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। তার আগেই হ্যাভেন আমাকে একটান দিয়ে মেঝেতে ফেলে দেয়। পেট বরাবর সাজরে এক লাথি মারে, যার ফলে ছিটকে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মেঝেতেই পড়ে যাই। ব্যথায় কুকাতে কুকাতে মা গো বলে আর্তনাদ করতে থাকি। আমার সেই আর্তনাদে হ্যাভেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আশেপাশে হিংস্রভাবে তাকিয়ে রডটা হাতে তুলে নেয়। আমার দিকে তেড়ে আসতেই আমি ভয়ে চোখ মুখ খিচে আল্লাহ বলে চিৎকার করে উঠি। থেমে যায় হ্যাভেন, ওনার হাত থেকে রডটা পড়ে যায়। পরক্ষণেই আবারও তেড়ে এসে চুলের মুঠি ধরে বলে, পরপুরুষের স্বাদ নিতে মন চায় খুব? বল, খুব শখ জেগেছে পরপুরুষের স্বাদ নেওয়ার? আমি আর সহ্য করতে পারি না, চিৎকার করে বলতে থাকি, বিশ্বাস করুন আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছিলাম। আপনার থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিলাম, অন্য কোনো মতলব ছিল না। কথাটা শুনে আরও ক্ষেপে যায় উনি। উন্মাদের মতো আবারও রডটা হাতে নেয়। ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার। বাঁচার জন্য নিজের সর্বশক্তি দিয়ে ওঠে দাঁড়ায়। দৌড়ে দরজা খুলতে যেতেই আমার শাড়ির আঁচল টেনে সম্পূর্ণ শাড়ি নিয়ে নেয় উনি। দরজার সিটকেরিতে হাত দেওয়ার আগেই পিছন থেকে শাড়ি দিয়ে গলা পেঁচিয়ে ধরে হিংস্র গলায় বলে, আমার থেকে রেহাই এ জীবনে আর পাওয়া হবে না, এক মৃত্যু ছাড়া। তাই মৃত্যুকেই বরণ করে নে। বলেই সর্বশক্তি দিয়ে শাড়ি পেঁচিয়ে গলা চিপে ধরে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে আমার। দুপা মেঝেতে ধাপড়াধাপড়ি করতে থাকি। দুহাত দিয়ে ওনার মুখে গলায় খামচে ধরি। শেষ মুহূর্তে মা, বাবা, বোনের মুখটা স্মরণ করতেই আচমকাই ছেড়ে দেয় আমাকে। আমার শরীরটা নেতিয়ে পড়ে থাকে মেঝেতে।
নিভু নিভু চোখে দেখতে পাই হ্যাভেনের রক্তিম দুটো চোখ। জ্ঞান হারানোর পূর্বে শুনতে পাই ওনার বলা কিছু কথা। তোদের মতো মেয়ে জাতিকে ভালোবাসার মতো ভুল আর এই হ্যাভেন করবে না, করবে না, করবে না বলেই চিৎকার করতে থাকে। যখন জ্ঞান ফেরে আমি মেঝের এক পাশে পড়েছিলাম। একটু দূরে আমার শাড়িটা পড়ে আছে। উঠে বসলাম। হামাগুড়ি দিতে গিয়েও দিতে পারলাম না। তখনকার লাথির রেশ মারাত্মকভাবে রয়ে গেছে। মা বলে কুকিয়ে উঠলাম। তলপেট চেপে ধরে ডুকরে কেঁদে উঠলাম। সে সময় অনুভব করলাম আমি খুব বেশি দিন বাঁচব না। হ্যাভেনের হাতেই কোনো একদিন কোনো এক সময় মৃত্যু হবে আমার। ওই মানুষটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ তার আচরণগুলো। ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেলাম। সে মুহূর্তেই চমকে গেলাম আমি। আমি কোথায় আছি? হ্যাভেন আমাকে কোথায় নিয়ে এসেছে ভাবতেই বুকের ভিতর কি যেন কামড়ে ধরল। সত্যি মৃত্যু দিবে আমায় হ্যাভেন? এ জীবনে আর মাকে মা, বাবাকে বাবা বলে ডাকা হবে না? একটি বার মায়ের বুকে মাথা রাখা হবে না? ছোট বোনকে পরম স্নেহে বুকে টেনে নেওয়া কি এ জীবনে আর হবে না? একটি মেয়ের জীবন কি করে এতটা সস্তা হতে পারে? নিজের জীবনের প্রতি ঘৃণা ধরে গেল ভীষণ। রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল হ্যাভেন। ওনাকে দেখে ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিলাম। পুরো রুমে একটি হুইল চেয়ার আর মোড়া ছাড়া তৃতীয় কোনো বস্তু ছিল না। হ্যাভেন ধুলো ধুলো শরীরে এগুতে লাগল। আমি ভয়ে ভয়ে তাকালাম ওনার দিকে। ওনার হাতে ছিল মদের বোতল। অর্ধেক বোতল মদ বেশ শব্দ করেই মেঝেতে রাখল। বিয়ের পর থেকে কখনো ওনাকে সিগারেট খেতেও দেখিনি। যতটুকু শুনেছি ওনার সিগারেট বা মদের নেশা নেই। সেদিনই প্রথম নেশাগ্রস্ত অবস্থায় দেখি ওনাকে ঘাড় বাঁকিয়ে অদ্ভুতভাবে হাসতে হাসতে এগুতে থাকে আমার দিকে। আমি ভয়ে হুহু করে কেঁদে উঠি। উনি হাঁটু গেড়ে বসে এক হাত আগাতে থাকল আমার দিকে। আমি দুহাত জোর করে কাঁদতে লাগলাম। নেশাবিহীন যে মানুষটা উন্মাদের মতো আঘাত করেছে আমাকে নেশাগ্রস্ত অবস্থায়, সে ঠিক কি করবে ভাবতেই আমার শরীর অবশ হয়ে আসছিল। আমার অসহায়ত্ব বোধ হয় একটু কড়া নাড়ল ওনার মনে। হাত থেমে গেল ওনার। চুপচাপ নিঃশব্দে আমার পাশে দেয়ালে পিঠ, মাথা ঠেকিয়ে পা দুটো মেলে দিয়ে বসল। প্রায় ঘণ্টাখানেক চুপ ছিলেন উনি। আমিও প্রাণ হাতে নিয়ে দুহাঁটুতে মুখ গুজে বসেছিলাম ওনার পাশে। নীরবতা ভেঙে উনি বললেন, আমি কিন্তু মাতাল নই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। চমকে তাকালাম ওনার দিকে। গা ভাসিয়ে মদ্যপান করে শরীর ছেড়ে বসে বলছে, আমি কিন্তু মাতাল নই? এর থেকে বড় মাতাল আর কে হতে পারে? আমার দৃষ্টিতে দৃষ্টি ফেললেন উনি। আমি চোখ সরিয়ে নিলাম। আর চোখে এক পলক তাকাতেই আটকে উঠলাম। উনি আমার দিকে মায়াবী এক দৃষ্টি ফেলে মৃদু হাসছে। কি অদ্ভুত সেই দৃষ্টি, কি অদ্ভুত সেই হাসি! এতদিন কোথায় ছিল এই দৃষ্টি, এই হাসি? চোখ বুজে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও তাকালাম ওনার দিকে। উনি বসা থেকে মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন। পরনে ধূসর রঙের শর্ট প্যান্ট, সাদা রঙের টি শার্ট। বিয়ের অনেকগুলো দিন পর সেদিনই প্রথম খুব ভালো করে খেয়াল করলাম ওনাকে। ঘনঘন শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। কি অস্থিরতা তার শ্বাস প্রশ্বাসে! এই অস্থিরতার কারণ যে শুধুই আমি তা স্পষ্ট বুঝতে পারলাম। চোখ বুজেছিলেন উনি। আমি ভয় ভয় চোখে একটু পর পর ওনাকে দেখছিলাম। ফ্যানের বাতাসে ওনার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো মৃদু উড়ছিল। অশান্ত মানুষটা হঠাৎই কেমন শান্ত হয়ে পড়ে আছে। ঘড়িতে সময় তখন কটা জানা ছিল না আমার। তবে রাত ছিল, হয়তো গভীর রাত। অনেকটা সময় ওনার দিকে চেয়ে থাকি আমি। উনি মোটেই কুৎসিত নয়, শুধু গায়ের রং সাদা হলেই তাকে সুদর্শন পুরুষ উপাধি দিতে হবে এমন তো নয়। উনিও সুদর্শন, লম্বাচোরা সুঠাম দেহের অধিকারী তিনি। শুধু মনটাই ওনার কুৎসিত, যার ফলে ওনার সৌন্দর্যগুলো চাপা পড়ে গেছে। আমি যখন ওনাকে নতুনভাবে আবিষ্কার করতে ব্যস্ত, উনি তখন চোখ মেলে তাকালেন আমার দিকে। ওনার চোখে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নিলাম। উনি শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় আমাকে ওনার কাছে ডাকলেন। আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। আমার সে ভয় দেখে উনি খুব শান্ত গলায় বললেন, আই লাইক ইট সুন্দরী, বলেই আবারও ইশারা করলেন ওনার দিকে যেতে। ভয়ে ভয়ে আমি ওনার দিকে সরে বসতেই উনি একটানে ওনার বুকে ফেললেন। আমার মাথা গিয়ে ঠেকল ওনার বুকে। উনি খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়। কি জানি তখন কি হলো, আমার হুহু করে কেঁদে উঠলাম। আমার কান্নায় উনি শান্ত ভঙ্গিতেই বললেন, আই ডোন্ট লাইক ইট সুন্দরী। আমি কান্নার শব্দ কমিয়ে ফুপাতে লাগলাম। উনি ধরা গলায় বললেন, কিছু নারী ভালোবাসার পূজারী হয়, কিছু নারী অর্থ সম্পদের পূজারী হয়, কিছু নারী হয় বহু পুরুষে আসক্ত। তুমি কোনটি সুন্দরী?
চুপ হয়েই রইলাম, কিছু বলতে পারলাম না, শুধু অশ্রু বিসর্জন দিয়ে ওনার বুক ভাসিয়ে দিচ্ছিলাম। উনি লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, নারী মানে শুধু রূপবতী নয়, নারী মানে ধ্বংসময়ী। নারী মানে শুধু মায়াবতী নয়, নারী মানে রহস্যময়ী। নারীর এক নাম যদি হয় সৃষ্টিকুশলী, তাহলে আরেক নাম হবে বিনাশকারী। নারী যেমন মা হয়ে একজন সন্তান জন্ম দান করে সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, সুন্দর একটি পরিবার গড়ে তুলতে পারে, তেমনি নারী একজন মায়ের সন্তানকে ছিনিয়ে নিয়ে একটি পরিবার ধ্বংস করে দিতেও পারে। পৃথিবীতে নারীদের মতো সেরা অভিনয় বোধ হয় আর কোনো প্রাণীই করতে পারে না। নারী যখন মা হয়, নিজে অভুক্ত থেকে ভুক্ত থাকার অভিনয় করে সন্তানের মুখে খাবার তুলে দেয়। সেই নারী আবার দিনের পর দিন শাশুড়িকে অভুক্ত রেখে স্বামীর চোখে হয়ে ওঠে আদর্শ বউ। তাদের সেই নিখুঁত অভিনয় ধরার ক্ষমতা সব পুরুষের থাকে না। নারী মানেই সেরা অভিনেত্রী, সেই নারী তুমি। অভিনয় হবে খুব নিখুঁত অভিনয়, ভালোবাসার অভিনয়। পারবে তুমি, পারতে হবে তোমাকে। নিজ স্বামীকে ভালোবাসার অভিনয় করাটা খুব বেশি কঠিন হবে না।